সিমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবার উপরে দেশ অনুষ্ঠানের পক্ষ থেকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বাংলাদেশে অনেকগুলো পত্রিকা আছে, হয়তো হিসাব করে আমরা বেরও করতে পারবো না, কিন্তু সম্পাদকদের মধ্যে বলতে গেলে সবচেয়ে বেশি আলোচিত সম্পাদক বর্তমানে মাহমুদুর রহমান। আর কোন কোন সম্পাদকের জেল খাটার অভিজ্ঞতা আছে আমি জানি না, কিন্তু ওনার আছে। এই জন্যই তাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি যখন এখানে বসেছিলেন, আমি প্রথমেই জিজ্ঞেস করছিলাম যে আপনি কবে ভারমুক্ত হবেন। উনি বলেছেন উনি আদৌ ভারমুক্ত হতে পারবেন কিনা জানি না। আশা করি আজকে মাহমুদুর রহমানের সঙ্গে আলোচনা করে আপনারা তার আলোচনা শুনে নিশ্চয়ই আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগবে এবং কিছু প্রশ্নের হয়তো উত্তরও পাবেন। আমরা আলোচনায় যাচ্ছি মাহমুদুর রহমানের সাথে। মাহমুদুর রহমান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, রমজানের মাসে ভালো আছি, রোজা রাখতে পারছি, ভালো লাগছে। যে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে সত্যিকার অর্থেই বলছি যে আমরা খুব খুশি হয়েছি। আমার অনুষ্ঠান বলতে গেলে শোভাবর্ধন হয়েছে, এবং মাহে রমজানের মধ্যে এই অনুষ্ঠানটা পড়ায় আল্লাহর রহমত বরকত আমাদের উপরে আছে বলে আশা করব। আমি আপনাকে নিয়ে শুরু করতে চাই যে আপনি সাংবাদিক ছিলেন না, সম্পাদক ছিলেন না, আপনি বুদ্ধিজীবী ছিলেন না, আপনি একজন ব্যবসায়ী ছিলেন, আপনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমার কাছে কিন্তু ইদানিংকালে মনে হয় তার চেয়ে অনেক বড় পরিচয় আপনি সাংবাদিকতায় এসেছেন, এবং আমার দেশ পত্রিকার আপনি ভারপ্রাপ্ত সম্পাদক, এবং এই পত্রিকার জন্য আপনি জেলে গেছেন। তার জন্যে জ্বালানি উপদেষ্টা হিসাবে আপনার কত বড় পরিচয়, ওর চেয়ে আমার কাছে এটাই পরিচয় মনে হয়। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে এত অল্প সময়ে লেখালেখি করে এত বিতর্কিত হয়নি, এত আলোচিত হয়নি। আপনি সে একজন সৌভাগ্যবান মানুষ। আপনি জেলে কেমন ছিলেন বা কি কারণে জেলে গিয়েছিলেন, এখান থেকে আমরা আজকে শুরু করি। আচ্ছা, প্রথমেই আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি কাদের ভাই, যে আপনার সঙ্গে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। বাংলাদেশে আমরা যখন সেই মুক্তিযুদ্ধের সময়, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ফার্স্ট ইয়ারে, তো তখন এই বাঘা কাদেরের কাহিনী শুনবার জন্যে আমরা বসে থাকতাম। এবং তখন মনে আছে আমার সাংবাদিকতার একটা হাতেখড়ি কিন্তু সেই সময় একটু বলে নেই সেই কাহিনীটা। সেটা হলো যে আমরা কয়েকজন মিলে, আমি তখন পুরনো ঢাকার গ্যান্ডারিয়াতে থাকি, একটা হাতে লেখা পত্রিকা বের করতাম এবং সেই পত্রিকা আমি লিখতাম। আর তখন তো এই ধরনের মেশিনপত্র, ফটোস্টেট মেশিন টেশিন পাওয়া যেত না, আমরা কার্বন পেপার দিয়ে অনেক কষ্ট করে লিখতাম এবং প্রধানত বিবিসির নিউজ থেকেই আমরা নিতাম, আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিউজ নিতাম, এগুলো লিখতাম। আবার আমরা সকলে মিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তাম, যেমন আমি সদরঘাটে গিয়ে এগুলো বিলি করতাম হাতে হাতে। তো তখন সেই কাহিনীর মধ্যে বাঘা কাদেরের কাহিনীও কিন্তু থাকতো। তো সেই বাঘা কাদেরের সঙ্গে আজকে এখানে বসতে পারাটা আমি মনে করছি যে এটা একটা সৌভাগ্যের বিষয়। এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই বোধহয় আপনি আর আমি দুজন মিলে আজকে এখানে বসে এই গল্পটা করতে পারছি। তো সেই সাংবাদিকতার স্থায়িত্ব অবশ্য বেশি দিন ছিল না, ওই স্বাধীনতা সংগ্রামের 9 মাস আমার সাংবাদিকতার স্থায়িত্ব ওই 9 মাসই ছিল। তারপরে শেষ হয়ে গেল। তারপরে ইন্টারমিডিয়েট পাশ করলাম, বুয়েটে গেলাম, যে কথাটি একটু আগে আপনি বললেন, ইঞ্জিনিয়ার হলাম। তারপরে সারা জীবন চাকরি করেছি।
ব্যবসাও করেছি, তবে চাকরিটা প্রধানত বেসরকারি খাতে এবং ব্যবসা করেছি। এর মধ্যে আবার ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ওখান থেকে এমবিএ করলাম। তারপরে আবার সেরামিকে লেখাপড়া করলাম। সেরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেগুলো হলো তার সবগুলোতেই আমার হাত বোধহয় পড়েছে কোনো না কোনো দিনের জন্যে। মন্নু সেরামিক দিয়ে শুরু, তারপরে শাহিনপুকুর সেরামিক, আর্টিজান সেরামিক। তো এর মধ্যে আবার সরকারে ঢুকে পড়া। তো সরকারে ঢুকে পড়াটা আকস্মিকভাবেই হয়েছিল। তো সেই প্রসঙ্গে পরে আসি। তার আগে আপনি যেটা বলছিলেন যে জেলে যাওয়ার ঘটনা, পত্রিকাতে আসাটা খুব কাকতালীয়ভাবে, লেখালেখিটা কাকতালীয় না। লেখালেখিটা আমি শুরু করি ১/১১-র পর থেকে। কারণ ১/১১-র পরে যে সরকার তখন ক্ষমতায় এলো, আমার কাছে মনে হয়েছিল, আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, যে এই সরকার বাংলাদেশের স্বার্থে আসেনি। এই সরকার এসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের ফল হিসেবে এই সরকার এসছে। এবং যখন দেখলাম যে রাজনীতিবিদদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সকলেই তখন হয় পলাতক, না হলে জেলে, না হলে চুপচাপ বসে আছে, না হলে ওই সরকারের সঙ্গে একটা আতাতের চেষ্টা করছে, সেটা বিএনপিরই হোক আর সেটা আওয়ামী লীগেরই হোক, দু দলের একই অবস্থা। সেই এবং বুদ্ধিজীবীরাও চুপ করে আছেন, সরকারের বিরুদ্ধে কিছু বলতে ভয় পাচ্ছেন। সেই অবস্থায় আমি লেখালেখি শুরু করলাম। আমি মনে করলাম একটা প্রতিবাদ করা দরকার এবং আমার চিন্তাধারাটা জনগণের কাছে পৌঁছানো দরকার। এখন লিখতে পারবো কিনা, জনগণ আমার লেখা পছন্দ করবে কিনা, কোনোই ধারণা ছিল না। তো সাহস করে লিখে ফেললাম। লিখে ফেলার পরে প্রথমে কিন্তু ছাপা হলো নয়া দিগন্ত পত্রিকায়, এবং ওই ২ বছর আমি নিয়মিত নয়া দিগন্ত পত্রিকায় লিখেছি এবং প্রতি বুধবার আমার কলাম বেরোতো। এবং দেখলাম যে এক ধরনের জনপ্রিয়তা পেয়ে গেলাম, পাঠকপ্রিয়তা পেয়ে গেলাম। আপনি যেটা বললেন, বিতর্ক, সমালোচনা, কিছু প্রশংসা, কিন্তু সব মিলিয়ে আলোচনা হতো। লেখার আলোচনাটাই কিন্তু লেখকের আনন্দ। সমালোচনা হতেই পারে, আমার সব মতামত আপনি মেনে নেবেন, আপনার সব মতামত আমি মেনে নেবো, এটা তো হয় না। তো সেই জন্যে ভালোই লাগছিল। তো লেখালেখিটা ভালোই লাগলো। তখন বই বেরোলো ২টো, বইও বেরিয়ে গেল। এটাও একটা অবাক লাগলো যে আমার কোনোদিন বই বেরোবে এটাও কল্পনা করিনি আমি। তো তখন হলো কি, আমার দেশ তখন বন্ধ হওয়ার মতো অবস্থা। তো আতাউস সামাদ ভাই, মানে আমাদের প্রবীণ সম্পাদক, সাংবাদিক আতাউস সামাদ, যাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি, তার সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল। উনি একদিন আমার অফিসে এসে হাজির। আমার তখন একটা ছোট্ট সিরামিক কারখানা, আর্টিজান সেরামিক। উনি এসে বললেন, আমাদের পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, মাহমুদ ভাই আপনি এটার দায়িত্ব গ্রহণ করেন। আমি বললাম, আমি পত্রিকার কি বুঝি? বললেন, না আপনি তো লেখালেখি করছেন, ২ বছর ধরে লিখছেন, আপনি যদি লিখতে পারেন আপনি পত্রিকা কেন চালাতে পারবেন না? তো অদ্ভুত যুক্তি। তারপরে উনি আরেকটা কথা বললেন, তাছাড়া আমি তো আছি মাহমুদ ভাই, কাজে আমি আপনাকে সহযোগিতা করবো, আপনি দায়িত্ব নেন। তো আমি বললাম, আমার টাকা পয়সা নাই, তো আমি চালাবো কি করে এই পত্রিকা? তো তখন পত্রিকার মালিক যারা ছিল, তারা এই পত্রিকাটা ছেড়ে দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেল। কারণ তখন মালিকেরা তখন জেলে ১/১১-এর সময়, তারা আর এটা লস বহন করতে রাজি ছিলেন না। তো তারা বললেন যে আমাদের টাকা পয়সার দরকার নেই, আপনি শুধু দেনাটা গ্রহণ করুন। এবং দেনাও কম ছিল না, ২৯-৩০ কোটি টাকা দেনা ছিল। তো ওই দেনাটার বিনিময়ে কিন্তু আমি পত্রিকাটা গ্রহণ করি। যদি টাকা পয়সা দিয়ে কিনতে হতো তাহলে এটা কেনার মতো সামর্থ্য আমার হতো না। তারপরে আরো কিছু আমি প্রফেশনালদের মধ্যে কিছু শেয়ার হোল্ডার আমরা পেলাম। তারা বললো, হ্যাঁ মাহমুদ ভাই আপনি এগিয়ে যান। এই পত্রিকায় এলাম আমি ২০০৮ সালে। দেখতে দেখতে কিন্তু প্রায় ৪ বছর হয়ে গেল, একেবারে কম না। তো ২০০৮ সালে দায়িত্ব নেওয়ার পরে, তারপরে সামাদ ভাই কিছুদিন পরে বললেন, উনি তখন সম্পাদক ছিলেন, উনি বললেন, মাহমুদ ভাই আমার শরীরে আর কুলাচ্ছে না। আর উনি অসুস্থ, ওনার স্ত্রীও অসুস্থ, দুজনেরই ডায়াবেটিসের রোগী। বললেন যে আমি উপদেষ্টা সম্পাদক থাকি, আপনি সম্পাদনার দায়িত্বটা গ্রহণ করেন, কারণ আপনি সময় দিতে পারছেন। আর আমিও তখন ব্যবসা বাণিজ্যে আর মজা পাই না, পত্রিকায় মজা পেয়ে গেছি, ভালোই লাগছে। বাংলা টাংলা তো পড়া আছে, মাতৃভাষা বাংলা, সুতরাং ওটা তো পড়াই ছিল। এই পত্রিকা আমি শুরু করলাম, সম্পাদনাটাও শুরু করলাম বোধহয় মাস ৬ পরে, ধরুন ২০০৯-এর হয়তো মাঝামাঝির দিকে আমি সম্পাদনার দায়িত্বটাও নিলাম। তো তারপর থেকে ভারপ্রাপ্ত সম্পাদক আছে। কারণ হচ্ছে যে ভারপ্রাপ্ত সম্পাদকে বাংলাদেশে অদ্ভুত আইন আছে, ভারমুক্ত করবার জন্য একটা ডিসির একটা অর্ডার লাগে। বাংলাদেশে এখনো আপনার সেই আমলাতন্ত্রের থেকে আমরা মুক্তি পাই। রাষ্ট্র চালায় ডিসিরা, ডিসিরা রাষ্ট্র চালায়, ডিসি ওসিরা রাষ্ট্র চালায়, ওই যে বলে না। তো তিনি ভারমুক্ত আমাকে করবেন, এবং ভারমুক্ত করার সব আয়োজন সম্পন্নও হয়েছিল। কিন্তু এর মধ্যে সরকার আমার উপরে খুব বিরূপ হয়ে গেল, কারণ আমার দেশ কাউকে তোয়াক্কা করে নিউজ করে না। আমি বলে দিয়েছি যে আমার বিরুদ্ধেও যদি কোনো নিউজ থাকে তোমরা ছাপিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, যদি সেটা সত্য হয়। তো সেই নীতি আমরা অনুসরণ করছি, স্বাধীনতার পক্ষে বলছি, গণতন্ত্রের পক্ষে বলছি, দুর্নীতির বিরুদ্ধে বলছি। এই সরকারের পছন্দ হলো না।
তো পছন্দ না হওয়াতে এক সময় তারা এক বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার করলো। এটা সবাই দেশবাসী জানে, বিদেশের মানুষেরাও জানেন। তো একে একে একটা মামলা থেকে শুরু করে এখন 55টা মামলা আমার বিরুদ্ধে। সেই হিসেবে আমি বোধহয় বাংলাদেশের সব থেকে বেশি মামলার একটা রেকর্ড করতে আচ্ছা, পেরেছি। যখন একটা মামলা ছিল তখন যেরকম মনে হতো, এখন 55টা মামলায় তার চেয়ে হালকা মনে হয় নাকি? না, হালকা মনে হয়। আচ্ছা, আসলে এটা খুব মজার ব্যাপার। মজার। যেমন প্রথম যেদিন আমি জেলে গেলাম, আপনি জেলের কথা বলছিলেন, আমি শুধু জেলে যাইনি কাদের ভাই, আমি জেলে গেছি, প্রায় 1 বছর জেল খেটেছি, 14 দিন রিমান্ডে ছিলাম। আর সত্য কথা বলতে কি, আমি ধারণা করেছিলাম এই সরকার আমাকে জেলে নেবে, কিন্তু ভদ্রতাবোধের এতটা অবক্ষয় এই দেশে হয়েছে যে আমাকে রিমান্ডে যেতে হবে, এটা আমার চিন্তায় ছিল না। আমার জন্য আশ্চর্য ঘটনা ছিল রিমান্ডে যাওয়াটা। এবং 14 দিন রিমান্ডে আমাকে নির্যাতন করা হয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, রাতের আঁধারে বাতি নিভিয়ে দিয়ে, ক্যান্টনমেন্ট থানার পুরো থানার বাতি নিভিয়ে দিয়ে 5 জন আপনি একটা লোক। সচেতন মানুষ, পৃথিবীর আর কোথাও এরকম রিমান্ডের কোনো পদ্ধতি আছে? রিমান্ড এটা মানবতার কি খুব সম্মান না অসম্মানের? যে তো চূড়ান্ত অসম্মান, এবং আমি মনে করি কোন সভ্য দেশে এই ধরনের রিমান্ডের ব্যাপারটা নেই। এবং রিমান্ডে যে নির্যাতন করার ব্যাপারটা আমরা যখন বইতে পড়ি, যেমন ব্রিটিশ আমলে কিছু অত্যাচার নির্যাতনের কথা আমরা পড়ি, পাকিস্তান আমলেও আমরা পড়ি, এবং বিশেষ করে মিশরের যখন ওখানকার ইসলামিক ব্রাদারহুড যারা এখন ক্ষমতায় ক্ষমতায়, এসেছে, হ্যাঁ। তাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছিল, এবং তাদের বান্না, এবং তারপরে জয়নব গাজ্জালির যে বইটা, তার উপরে যে নির্যাতনের চিত্র, সেটা পড়লে মনে হয় যে বাংলাদেশ কি সেই সময়কার মিশরের সময় চলে গেলাম কিনা আমরা। তো কাজে কোনো সভ্য দেশে এই রিমান্ড এরকম থাকা উচিত বলে আমি মনে করি না। তো তারপরেও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি জীবিত ফিরে আসতে পেরেছি, এবং জেলও খেটেছি আমি 10 মাস। সেটা আমি বলি, প্রথম দিন জেলে যাওয়ার সময় যতটা ঠিক আতঙ্কিত বলবো না, বিব্রত বোধ করছিলাম। ঠিক কোথায় যাব, কি করব, জেলে কি করতে হয় কিছুই জানি না। ঢুকলাম জেলে, তারপরে নিয়ে গেল একটা সেলের মধ্যে, মাটিতে শুতে দিল। তো মাটিতেও শুয়ে পড়লাম। সেই সেলের অবস্থা আপনি হয়তো কিছুটা জানেন, আপনি জেল টেলে হ্যাঁ, গেছেন, ছেলে তাহলে আপনি থেকেছি। জানেন সেই সেলে সেই টয়লেট কিরকম থাকে। তো এটার জন্য প্রস্তুতি ছিল না। কিন্তু মজার ব্যাপার যেটা হলো, দিন 7 পরে দেখলাম আমার বেশ অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আর কোনো সমস্যা হচ্ছে না। এবং প্রথম দিকে আমাকে ডিভিশনও দেয়নি, যদিও আইন অনুযায়ী আমি ডিভিশন কিন্তু আমার প্রাপ্য। তো হয়তো সরকার আমাকে একটু শায়েস্তা করতে চেয়েছিল, যে ডিভিশন না দিলেই মাহমুদুর রহমান কয়েকদিনে শায়েস্তা হয়ে যাবে। তো ডিভিশন দিল না। পরে যখন তারা দেখলো যে এটা বেআইনি কাজ করছে, তখন আবার ডিভিশন দিতে এলো। তো আমি আবার একটু ঘাড়তারা মানুষ, তা আমি বললাম আমি ডিভিশন নেব না, তোমরা তো আমাকে শায়েস্তা করবার জন্য ডিভিশন দাওনি। তো আমি ডিভিশন ছাড়াই থাকি না, দেখি না সাধারণ কয়েদিরা যেভাবে থাকে আমি সেভাবে টিকে থাকতে পারি কিনা। কাদের ভাই 4টা মাস আমি সাধারণ কয়েদিদের সাথে ছিলাম, ডিভিশন নেইনি। ডিভিশন নিলে কিন্তু আর সাধারণ কয়েদিদের অভিজ্ঞতা পেতেন না। পেতাম না। তো এই যে সাধারণ কয়েদিদের অভিজ্ঞতা, ওদের সাথে গল্প করা, ওদের জীবনের অভিজ্ঞতা, এগুলো শোনার সুযোগ পেতাম না। আমার জেল থেকে জেলে যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু অনেক অংশ জুড়ে আছে কিন্তু সেই সাধারণ কয়েদিরা, তাদের জীবন, তাদের বঞ্চনা, তাদের আপনার কথা কাহিনী। থেকে একটা প্রশ্ন এলো, সেটা হলো যে আপনার আমার দেশ পত্রিকা যা সত্য তাই লেখে, কিন্তু লোকজনের কথা হলো যে আপনার পত্রিকা বিএনপির পক্ষে বেশি লেখে, আওয়ামী লীগের বিরুদ্ধে লেখে। এই ব্যাপারটা কি? এটা আমি বলি আপনাকে, এটা যে কোনো সরকারের তাই মনে হবে। কারণ হচ্ছে, আজকে যদি বিএনপি সরকার থাকতো, তাহলে আমার ধারণা তারা উল্টোটা বলতো। তারা বলতো বিএনপির বিপক্ষে বেশি লেখে, আওয়ামী লীগের পক্ষে বেশি লেখে। কারণ সরকারে যারা থাকে তাদেরই অনিয়ম অন্যায় করার সুযোগটা বেশি থাকে বাংলাদেশের মতো দেশে। এবং যেহেতু আমার দেশ, মানে সরাসরি আমরা গণতন্ত্রের পক্ষে বলি, আমরা ক্রস ফায়ারের বিরুদ্ধে বলি, আমরা রিমান্ডের বিরুদ্ধে বলি, আমরা গুম খুনের বিরুদ্ধে বলি। তো এগুলো যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে বলি, যেমন পদ্মা সেতু নিয়ে আমরা অনেকগুলো নিউজ করেছি। তো এগুলো যখন আমরা বলতে যাই, তখন স্বভাবতই এটা শাসক শ্রেণীর বিরুদ্ধে যায়। সেখানে আমাদের বিরুদ্ধবাদীরা বলে থাকেন যে আপনি তাহলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে লেখেন না কেন। বিএনপির, তারা বুঝতে চান না যে বিএনপির দুর্নীতিটা কিন্তু অতীত, বর্তমানে আমরা আছি বর্তমান সরকারের অধীনে। কাজে এই সরকার সম্পর্কে যদি আমি লিখতে যাই, তাহলে স্বভাবতই এটা সরকারের বিরুদ্ধেই বেশি যায়। আর একটা জবাব আমি দেই, আপনি তো আমার পত্রিকায় আপনি লেখেন, আমরা অত্যন্ত মানে গর্ববোধ করি যে কাদের সিদ্দিকী আমাদের পত্রিকায় লেখেন। আপনি খেয়াল করেছেন নিশ্চয়, এবং আমি জানি আপনি অত্যন্ত মনোযোগী পাঠক।
আপনি যদি দেখেন তাহলে বিএনপি নিউজ বোধহয় বাংলাদেশে সব থেকে কম থাকে আমার দেশ পত্রিকায়। আপনি খালেদা জিয়ার ছবি কদিন দেখতে পান আমার দেশে? আগে আমার দেশে একটা নিয়ম ছিল যে একটা শেখ হাসিনার ছবি, একটা খালেদা জিয়ার ছবি পাশাপাশি থাকবে প্রথম পাতায়, ব্যালেন্স করবার জন্য। আমরা ব্যালেন্সের সম্পাদনা নীতিতে বিশ্বাস করি না। এই জন্যে আমরা খালেদা জিয়ার নিউজ যদি সেটা নিউজের উপযুক্ত না হয় তাহলে খালেদা জিয়ার নিউজ যায় না। আপনি দেখবেন দিনের পর দিন আমার দেশে খালেদা জিয়ার কোনো নিউজ নাই, কোনো ছবি নাই। তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যে আমরা যে কাজটা করছি আমরা সত্য কথা লিখছি এবং তথ্য প্রমাণ দিয়ে লিখছি। আজ পর্যন্ত আমার দেশ পত্রিকার তথ্য প্রমাণের বিরুদ্ধে কেউ বলতে পারেনি। আমি তো লেখালেখি করি এবং লোকে বলে আমার লেখা একটু অতিরিক্তই তীক্ষ্ণ। এতটা তীক্ষ্ণ না করলেও চলে, অনেকে বলেন আমাকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী। কিন্তু তার মধ্যেও আপনি জেনে আনন্দিত হবেন আজ পর্যন্ত কেউ কিন্তু লেখেনি যে মাহমুদুর রহমান আপনার এই লেখার এই তথ্যটা ঠিক ছিল না। এটাই আমাদের গর্ব। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ফিরে এসে আবার আপনাদের পাবো। জীবনের আজব রং বোঝা বড় দায়, পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, চাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, চাল মিষ্টি। পিডি ফুড, গুড ফুড। হ্যালো মা, আমার উপর দায়িত্ব পড়েছে হালিমের। তোমাকে সারাদিন ফোন দিব কিন্তু। হ্যাঁ মা, পেঁয়াজ কাটা আছে। এরপর কি লাগবে? না না মা, কলোনির সব ভাবেরাই করছে। এখন রবি গ্রাহকরা শুধু কথা বলে পেয়ে যেতে পারেন দারুণ উপহার। প্রতি ঘন্টায় যে সবচেয়ে বেশি কথা বলবে সেই পাবে একটি আকর্ষণীয় হ্যান্ডসেট। হ্যালো মা, রবি থেকে দারুণ একটা হ্যান্ডসেট পেয়েছি। এটা তুমি নিও। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। এখন বাংলালিংক দেশ নতুন সংযোগ মাত্র 149 টাকা, আর সাথে থাকছে 170 টাকা ফ্রি টক টাইম এবং 500 ফ্রি এসএমএস। এছাড়াও প্রতি 20 টাকা রিচার্জে উপভোগ করুন ফ্রি মিনিট, এসএমএস এবং ইন্টারনেট। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। একটা লাল জামা, একটা নীল জামা, একটা সাদা জামা। এবার শাড়ি। ছেলেটাকে অনেকদিন ভালো কিছু দেওয়া হয়নি। আরেকটা জোকা ড্রেস, রক এন্ড রোল শার্ট, বেল বটম প্যান্ট। ডিয়ার লিসেনার্স, রেড জিন্স, ট্রেন্ডি কিছু। একটা নীল ঘাগরা। ঈদে অন্তরে কত না ইচ্ছা। মোজো প্রেজেন্টস ঈদের নতুন জামা উৎসব। মোজো স্পেস আপনার ডিস্ট্রিক্ট লিখে এসএমএস করুন 9934 নম্বরে। একটি মাত্র এসএমএস করে জিতে নিন নতুন নতুন জামা। মোজো, অন্তরে অন্তরে। ভাবুন তো, এমন একটা দিন যেদিন ধোয়া কাপড়ের মর্ম বুঝবে সবাই। এমনকি কাকেরাও সাবধান। আর দিন শেষেও কাপড় ছড়াবে সৌরভ। কিন্তু না, প্রতিদিন কাপড় ময়লা হবে, আর প্রতিদিনের এত সব ধুলো ময়লা ঘাম সহজেই ধুয়ে ফেলতে আছে ডাবল ক্লিনিং সিস্টেম সমৃদ্ধ চাকা। চাকা, প্রতিদিনের ময়লা কাপড়ের জন্য। বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন। নজর কাটতে প্রতি সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করুন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যা গোড়ায় পৌঁছে চুলকে শুধু স্বাস্থ্যোজ্জ্বল মজবুতি করে না, আপনার চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় 3 গুণ। আর তাই আপনি থাকেন গর্জিয়াস সারাদিন। বন্ধু 3 দিন। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে ক্লান্তি অবসাদ সৃষ্টি হয় তা দূর করে রুহ আফজা। আর তাই আমার ইফতারিতে তারাবির সালাতের পূর্বে এবং তাহারিতে আছে রুহ আফজা। আপনার আছে তো? রুহ আফজা, রমজানের পবিত্র পানীয়। বাংলার ঘরে ঘরে উৎসবে সমাহারে সবাই মেতে ওঠে আনন্দে। পাখির গানে গানে সবুজ মাটির টানে আয় ছুটে আয় জীবনের আহ্বানে। Here we go, feel the world.
বিক্রয় করে বিশ্বের ঘরে ঘরে ওয়ালটন টেলিভিশন। এ তো আমের রস, চাই পাকা আমের খাঁটি রস। খাঁটি আম পাবে অনেকে নাম। খোঁজ খোঁজ পাকা আম, খাঁটি আম, খাঁটি আম, পাকা আম, খোঁজ 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 খোঁজ। তার মানে ম্যাঙ্গোলি পাকা আমের বিশুদ্ধ রস। ম্যাঙ্গোলিতে ক্ষতিকারক অ্যাসিড নেই, তাই বুক জ্বালাপোড়া করে না, শুধুই পাকা আমের বিশুদ্ধ রস। আমার ম্যাঙ্গোলি পাকা আমের সেরা স্বাদে আমার ম্যাঙ্গোলি। জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি চাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি চাল মিষ্টি। বিডি ফুড, গুড ফুড। তুমি এলে হয় সূর্যোদয়, জাগে প্রাণ জাগে হৃদয়। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরির নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন প্রাইভেট কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ অথবা নিশ্চিত ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে। ব্ল্যাক হর্স, সোর্স অফ পাওয়ার। রোদ্দুর মাখা ঝলসানো দিন, যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা ফিজা হোক যত হোক তাপতাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা ফিজা ফিজা। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। সুন্দর মাতৃভূমির প্রত্যয়ে রাজধানীর কোল ঘেঁষে নাগরিক সকল সুবিধা নিয়ে রিলায়েন্স গ্রিন টাউন প্রকল্পের 3 দিকে রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের অবস্থান। এছাড়াও উন্নত নির্মাণ সামগ্রী ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ রেখে সেরা লোকেশনে রিলায়েন্স নির্মাণ করছে আপনার স্বপ্নের বাড়ি। রিলায়েন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেড, নিরাপদ আবাসনের স্থপতি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের সঙ্গেই আছেন। আমরা আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলছিলাম। মনে হয় আপনাদের ভালোই লেগেছে। আমরা আবার তার সঙ্গে আলোচনায় ফিরে যাচ্ছি এবং সেখান থেকেই শুরু করছি। বিএনপি থেকে অথবা আওয়ামী লীগ থেকে তার পত্রিকায় সমানভাবে সবাইকে দেখেন কিনা এটা নিয়ে আপনি বলছিলেন। না, যে আমরা সমানভাবে দেখি। আমি আর একটা উদাহরণ আপনাকে দিই। কদিন আগে, সপ্তাহ দুয়েক আগে আমরা একটা নিউজ করলাম, যেটা নিয়ে বেশ বিএনপির মধ্যে তোলপাড় হলো। আমরা নিউজ করেছিলাম, সেটা হেডিং ছিল অবকাশে বিএনপি। এবং অবকাশে বিএনপি লিখে সেখানে আমরা দেখাচ্ছিলাম যে বিএনপি আসলে রাজপথেও নেই, তারা আন্দোলনেও নেই, এবং মোটামুটি ঈদের মধ্যে তারা ঈদ পর্যন্ত ছুটিতেই থাকবে। এই ধরনের একটা নিউজ আমার মনে হয় আমরা যদি বিএনপি পন্থী পত্রিকা হতাম, যেটা অনেকে সমালোচনা করে থাকেন, তাদের হয়তো যুক্তি আছে এটা করবার। হয়তো আমার সঙ্গে বিএনপির সম্পর্কের জন্য তারা করতে পারেন, এটা আমি জানি না। তবে এ ধরনের কোনো নিউজ কিন্তু সেই পত্রিকা আসতো না। এবং বিএনপির যেমন ধরুন, আমার মনে আছে একটা নমিনেশনের ব্যাপারে, সেটা ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী পরিষদের নির্বাচন, বারের। এবং সেই বারের নির্বাচনে বিএনপি পন্থীরা যে নমিনেশন দিয়েছিল, সেই নমিনেশনের কিন্তু আমরা সমালোচনা করে নিউজ করেছিলাম। এবং তাতে আমি জানি যে বিএনপি খুব অসন্তুষ্ট হয়েছিল ওই নিউজের জন্য। কাজে আমরা যেটা করি, ঠিক সন্তুষ্ট অসন্তুষ্ট এটা ঠিক চিন্তা করি না। আপনাদের এই চিন্তা থাকুক, এখন দেশে এরকম নাই একদম। বিএনপি নিয়ে একটা ছোট্ট কথা বলি। এদেশের প্রায় সকল বিরোধী দলের প্রধান নেতাদের নামে সরকার মামলা দিয়েছিল, যেটা আইয়ুব খানের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই একই রকমভাবে মামলা দিয়েছিল। বিরোধী দলের প্রধান নেতারা তারা পালিয়েছিলেন। এতে কি বিএনপির সম্মান ক্ষুণ্ণ হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে? আমি মনে করি ক্ষুণ্ণ হয়েছে। এবং ওই সময়টাতে যখন তারা পালিয়েছিলেন যারা, ওই সময়টাতে আমি দেশের বাইরে ছিলাম একটা চিকিৎসার জন্য। এবং আমি যেদিন ফিরে আসি, সেদিনই প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল।
এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমি একজন বক্তা ছিলাম সেখানে, এবং আমার মনে আছে ওখানে ওনার সামনেই আমি এই বিএনপির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলাম, এবং সেখানে বিএনপির কর্মীরাও ছিলেন। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি সেদিন এই গ্রেফতারটাকে সামনাসামনি বরণ করতেন, কারণ সেই সময়টা কি ছিল, সেই সময়টা ছিল তার 2 দিন পরে বা 3 দিন পরে সম্ভবত হিলারি ক্লিন্টনের বাংলাদেশ এবং প্রণব মুখার্জি বাংলাদেশে আসার কথা ছিল। কাজেই তখন সরকারের দায়িত্ব ছিল দেশে একটা নর্মাল সিচুয়েশন রাখা, যাতে করে বিদেশি মেহমানদের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো সেই অবস্থায় যখন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হলো, তারা যদি সাহস করে তাদের দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করতেন, এবং তাদের প্রায় সব সিনিয়র নেতার বিরুদ্ধেই মামলা দেয়া হয়েছিল, আমার ধারণা সংখ্যা বোধহয় 40 জনের উপরে হবে, এরা সকলে মিলে যদি তাদের কার্যালয়ে থাকতেন, তাহলে সরকারকে 10 বার চিন্তা করতে হতো তাদেরকে ওই কার্যালয়ে হাজার হাজার পুলিশ পাঠিয়ে এবং মিডিয়ার সামনে, আজকের এই মিডিয়ার যুগে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে একটা পরিস্থিতি হয়তো তৈরি করতো কিনা এই সরকার, এটা নিয়েও আমার সন্দেহ আছে। আর যদি সত্যিই করতো, তাহলে হয়তো এমন অবস্থাও হতে পারতো যে এই সরকারের পক্ষে টিকে থাকা মুশকিল হতো। কারণ হচ্ছে যে সেই সময় আপনার মনে আছে ইলিয়াস আলীর গুম নিয়ে কিন্তু একটা দেশব্যাপী আন্দোলন চলছিল, এবং আমি তখন বিদেশেও দেখেছি যে বিদেশেও এটা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা হচ্ছিল সরকারের। কারণ যত যাই হোক, গুমের সংস্কৃতি তো আমরা মেনে নিতে পারি না। কোনো সভ্য মানুষ যার এতটুকু বিচার বুদ্ধি আছে, যার মানবতা বোধ আছে, সে গুম মেনে নিতে পারে। আমরা একটু অন্যদিকে যাব, তো সেই জন্যে ছোট্ট আরেকটা প্রশ্ন এখানে করি, যে তাহলে কি আমরা আশা করতে পারি যদি কখনো ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে এখন আওয়ামী লীগ সরকার আপনার পত্রিকার দ্বারা যে সমালোচনা পাচ্ছে, বিএনপি সরকার গেলেও ঠিক এরকমই পাবে, বা এর চেয়ে আরো কঠিন সমালোচনা আপনারা করবেন? আরো কঠিন আমি বলবো না, কারণ আমরা এখনো যথেষ্ট কঠিনভাবেই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছি, যতটুকু প্রাপ্য ততটুকু করছি। কাজে বিএনপিও যদি ক্ষমতায় যায়, তাহলে বিএনপিরও যতটুকু প্রাপ্য সমালোচনা হবে ততটুকু আমরা করব। এবং যে কথাটা আমরা বলছি যে বিএনপিও যদি মানবাধিকার হরণ করে, তার সমালোচনা হবে, দুর্নীতি করলে তার সমালোচনা হবে। এবং আমার একটা ধারণা, বাংলাদেশের শাসক শ্রেণীকে আমি যদি চিনে থাকি, তাহলে এমন হতে পারে যে বিএনপিকে সমালোচনার দায়ও হতে পারে যে আমি আবার জেলে যাব, সেটাও হতে পারে। বাংলাদেশে কিছুই অসম্ভব না। আপনি আবার জেলে যান, এরকম ভাবে মানুষের পক্ষে কথা বলে, এটার জন্য আমাদের কোনো দুঃখ নেই। আপনাকে অন্যায়ভাবে কেউ জেলে নিক, এ নিয়ে দুঃখ আছে। আমি একটা লেখায় আপনাকে লিখেছিলাম যে আমি আপনাকে মানিক মিয়ার মতো, সম্পাদক মানিক মিয়ার মতো চিন্তা করি। এই লেখাটার পরে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, যাকে আমি পিতার মতো মান্য করি, আসলেই এখন পিতা নাই, উনি আমার পিতা। সামনাসামনি উনি আমাকে তিরস্কার করেছিলেন, গালি দিয়েছিলেন যে তুমি একজন মাহমুদুর রহমানের মতো মানুষকে মানিক মিয়ার সাথে তুলনা করো, এটা তুমি ঠিক করনি। হয়তো আমি নিশ্চয়ই ভুল করেছি, কিন্তু আইয়ুব খানের বিরুদ্ধে মানিক মিয়া যে সাহসের পরিচয় দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে 111-এ এবং অথবা পরবর্তীতে সরকারের সমালোচনা করতে আপনি তার থেকে খুব কম সাহসের পরিচয় দেন নেই। এই জন্যই কিন্তু শুরুতেই বলেছি যে আপনি একটা আলোচিত মানুষ। আমি ভাবছিলাম যে আপনি ভারপ্রাপ্ত নন, আপনি ভারমুক্ত সম্পাদক, তবু এই সরকারের ভারে আপনার কোনো বোঝা হওয়ার কথা না, এই সাহস তো নিশ্চয়ই আছে। আমরা একটু অন্যদিকে যাচ্ছি। আপনি এসেছিলেন পদ্মা সেতু নিয়ে। আমি পদ্মা সেতুতে জিজ্ঞেস করতে চাইব যে এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্য যে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের একটা বনিবনার অভাব হয়েছে। জলে বাস করবেন, কুমিরের সঙ্গে লড়াই করবেন, আপনি বনে বাস করবেন, বাঘের সঙ্গে লড়াই করবেন, সিংহের সঙ্গে লড়াই করে তো বাস করা যায় না। তা আমি সরাসরি আসতে চাই যে যোগাযোগ মন্ত্রী, প্রাক্তন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে নিয়ে প্রশ্নটা এলো। অতি সম্প্রতি আবুল হোসেন সাহেব উনি পদত্যাগ করেছেন, ওনার তদন্ত হচ্ছে এগুলোর। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডের মতো জায়গাতে উনি বললেন যে আবুল হোসেনের মতো সৎ, দেশপ্রেমিক, যোগ্য, ভালো মানুষ আর নেই। এটা যদি একজন প্রধানমন্ত্রী, এরকম একজন প্রধানমন্ত্রী বলেন, তারপরে কি কোনো তদন্ত, সুষ্ঠু তদন্ত হবার সম্ভাবনা থাকে কিনা, আপনার মতামত?
না, অবশ্যই থাকে না। এবং এটা দুর্ভাগ্যজনক আরো একটা দিক আছে কাদের ভাই, যে সেটা হলো এই যে উনি পদত্যাগ করেছেন, আপনি কি আজ পর্যন্ত জানেন ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা? এটা কিন্তু আজ না, পর্যন্ত আমরা জানি না। এই কাজটি বর্তমান সরকারের একেবারে সংবিধান বিরোধী কাজ। আমি এটা বুঝতে পারি না। এবং এটা সোহেল তাজের ব্যাপারেও কিন্তু তাই একই জিনিস করেছে, সঞ্জিত সেনের ব্যাপারেও একই করা হয়েছে। তো এখন এই আবুল হোসেন সাহেবকে পদত্যাগ তিনি করেছেন, গৃহীত হয়েছে কিনা আমরা বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত জানে না। আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন কাউকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন, তারপরে তো আর কোনো সার্টিফিকেটের জায়গা বাকি থাকে না। বাংলাদেশে আমরা যে সংবিধানের যে অবস্থা, আপনি জানেন যে বাংলাদেশে সর্বাপেক্ষা শক্তিশালী ব্যক্তি প্রধানমন্ত্রী। যদিও রাষ্ট্রপতিকে আমরা মহামান্য বলি, কিন্তু প্রকৃত ক্ষমতা সবই প্রধানমন্ত্রীর হাতে। তো তার মতো জায়গায় থেকে যখন একজন অতি বিতর্কিত ব্যক্তিকে দেশপ্রেমিক আখ্যা দেয়া হয়, তারপরে আর কোনো তদন্ত একটা তামাশায় পর্যবসিত হয়। এবং তার চেয়ে বড় কথা হলো, এই কথাটি উনি গিয়ে বললেন লন্ডনে, মানে বিদেশে গিয়ে বললেন, এবং বিদেশে ওখানে সাংবাদিকদের অনুষ্ঠানে উনি এই কথাটি বললেন। এবং বলার ফলে যেটি হলো সেটা হলো যে সরকারের মধ্যে যে একটি মতবিরোধের চিত্র, এটাও কিন্তু উপরে চলে এলো। কারণ আপনার মনে আছে নিশ্চয়ই, যেদিন আবুল হোসেন সাহেব রিজাইন করলেন, সেদিন আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন আবুল ইজ ডাউন। যেখানে অর্থমন্ত্রী একটু কটাক্ষ করেই বলবো আমি, বললেন আবুল ইজ ডাউন, তার কদিন পরেই প্রধানমন্ত্রী বলছেন আবুল একজন সাহসী এবং দেশপ্রেমিক ব্যক্তি। তাহলে কি আমরা ধরে নেব যে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে মতবিরোধ আছে আবুল হোসেনের ব্যাপারে? এবং মতবিরোধ না থাকুক, কিন্তু এখন তো দেখা যায় যে একটা দ্বন্দ্ব কথার মিল নেই। এবং কথার মিল যদি না থাকে, এবং আমি জানি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আমিও প্রচন্ডভাবে গণতন্ত্রে বিশ্বাস করি বা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যদি মিল না থাকে তাহলে অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হলে এখন পর্যন্ত কিন্তু হয়তো অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হতো, হয়তো প্রধানমন্ত্রীও করতেন। কিন্তু বাংলাদেশ একটা আশ্চর্যভাবে মানে রাষ্ট্র আমি বলবো, যেখানে এর পরেও তারা আবার একসঙ্গে রাষ্ট্র চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, কিন্তু জনগণ বিভ্রান্ত। জনগণ বুঝতে পারছেন না কার কথা ঠিক। জনগণ বুঝতে পারছেন না যে প্রধানমন্ত্রীর কি এমন অব্লিগেশন আছে আবুল হোসেনের প্রতি, যে কারণে যে আবুল হোসেনকে বাংলাদেশের জনগণ অপছন্দ করছে। আমার ধারণা আওয়ামী লীগের মধ্যেও আবুল হোসেনের নিয়ে অনেক বিতর্ক আছে। আমার ধারণা, আমি ভেতরের কথা বলতে পারবো না, বাট বাইরে থেকে সম্পাদক হিসেবে আমি যেটা শুনতে পাই, তাকে নিয়ে দলের মধ্যে যথেষ্ট মতবিরোধ আছে। সেক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী তার পক্ষে অবস্থান গ্রহণ করছেন এবং শক্ত অবস্থান গ্রহণ করছেন। তখন মনে হয় তাহলে কি আবুল হোসেনের সাথে প্রধানমন্ত্রী মানে আস্থাটা বেশি অন্য অর্থমন্ত্রীর তুলনায়। এবং এই মেসেজ আপনি যখন দিচ্ছেন, তখন বিশ্বব্যাংকের কাছ থেকে আপনি নতুন করে আবার টাকা কিভাবে আশা করতে পারেন? কারণ অর্থমন্ত্রী তো আশা করছিলেন জাইকার মাধ্যমে, জাপানিজ গভর্নমেন্টের মাধ্যমে বিশ্বব্যাংকে একটু বোঝানোর জন্য যে ওনারা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, টাকাটা যেন ছাড় দেয়া হয়। তিনি যখন এই চেষ্টা করছেন, তখন প্রধানমন্ত্রী এই কথা সার্টিফিকেট দিলেন। শুধু সার্টিফিকেটই দেননি, লন্ডনে উনি আরেকটি কথা, ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন বিশ্বব্যাংক কমিশন পার্সেন্টেজ খায়, এই কথাটি বলেছেন একই অনুষ্ঠানে। তো বিশ্বব্যাংক তো একটা বড় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তো আর পার্সেন্টেজ খায় না। তার মানে বিশ্বব্যাংকের কোনো কর্মকর্তা নিশ্চয়ই পার্সেন্টেজ খায়, সেটাই মিন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। সেটা অবশ্য তিনি বলেন নাই যে কে পার্সেন্টেজ চেয়েছে। তো বিশ্বব্যাংকে আমি বলছি যে পার্সেন্টেজ খায়, আবার বিশ্বব্যাংকের কাছে আমি টাকার জন্য যাচ্ছি। তো এটা তো আমার মনে হচ্ছে যেন যে সরকারের মধ্যে মানে কোনো ধরনের সুস্থ চিন্তা আছে বলে আমার মনে হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবিসিতে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে আগামী নির্বাচন সম্পর্কে একটা নতুন ফর্মুলার কথা বলেছেন, এবং এখানে যে জিনিসটা উনি বলেছেন, এই কথাটাই খুব সম্ভবত বেগম খালেদা জিয়া এক সময় বিরোধী দলের নেতাকে বলেছিলেন, একটা প্রস্তাব দিয়েছিলেন। তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওটা প্রত্যাখ্যান করেছিলেন। আজকে আবার প্রধানমন্ত্রী হিসাবে সেই একই প্রস্তাবই, একেবারে হুবহু একই প্রস্তাবই দিয়েছেন নির্বাচন প্রেক্ষাপটে বা নির্বাচন প্রেক্ষিতে। এ ব্যাপারে এই সম্প্রতি প্রধানমন্ত্রীর, একটু আগেই ব্যারিস্টার রফিকুল হক সাহেবের সঙ্গে একটা অনুষ্ঠানে ছিলাম, উনি মনে করতেছেন যে সরকার এবং প্রধানমন্ত্রী কিছুটা আলোচনার দিকে নমনীয় হয়েছেন। আপনি কি সেরকম মনে করেন কিনা?
আমি এটা জবাবটা দেওয়ার আগে আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ দিতে চাই যে তিনি বিবিসির এই অনুষ্ঠানে গেছিলেন। উনি হার্ট টকের যে অনুষ্ঠানে গেছেন, এটা সাহসের লাগে ওই অনুষ্ঠানটায় যেতে, এবং অনুষ্ঠানটায় উনি যেভাবে কথাবার্তা বলেছেন সাহসের সাথে বলেছেন। তো আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছেন প্রধানমন্ত্রী। এখন এই প্রশ্নে আসি। আসলে এই প্রস্তাবটা ছিল, যদি আমরা একটু পেছনে ফিরে যাই, 1994 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছিল, বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে বিএনপির বিরুদ্ধে যখন করছিল, তখন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল স্যার নিনিয়ান তিনি এসছিলেন দুই দলের মধ্যে একটা সমঝোতা করবার জন্য। এটা নিনিয়ান ফর্মুলা ছিল। নিনিয়ান ফর্মুলাটা ছিল, আমার যতদূর মনে আছে, যে 5 জন সরকারি দল থেকে থাকবে, 5 জন বিরোধী দল থেকে থাকবে, এরকম একটা মন্ত্রিসভা হবে, এবং প্রধানমন্ত্রী থাকবেন। তো সেই প্রস্তাবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, তাহলে তো এটা নির্দলীয় হলো না, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারবে না। এবং উনি আরেকটা কথা বলেছিলেন, এটাও খুব ইন্টারেস্টিং। উনি বলেছিলেন যে কোনো কিছু দরকার নেই, শুধু যদি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে একটা লাল ফোন থাকে, রেড ফোন, তাহলে ওই ফোন দিয়েই উনি ইলেকশন উনি ম্যানিপুলেট করতে পারবেন। এই বক্তব্য ছিল আজকের প্রধানমন্ত্রীর। তা যদি হয়ে থাকে, তাহলে আজকে এই যে প্রস্তাব উনি দিলেন, সেই প্রস্তাবে আমার ধারণা বিএনপি একই জবাব দেবে, এবং বিএনপি একই রকম জবাব দিয়েছে। বেগম খালেদা জিয়াও বলেছেন, মওদুদ সাহেব বলেছেন, আরও তাদের নেতারা একই কথা বলেছে। তো কাজেই এর মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি না। তবে রফিক ভাইয়ের সাথে, মানে আমি ব্যারিস্টার রফিকুল ইসলামের কথা বলছি, রফিকুল হকের কথা বলছি, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে আমরা একে অপরকে চিনি। উনি যেটা বলেছেন সেটা একদিক দিয়ে আমি ওনার সাথে একমত, যে অন্তত পক্ষে এতদিন যে কথাটি সরকার বলছিল আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে, সেখান থেকে দৃশ্যত তারা সরে এসছে। এখন আর ওই কথাটা না বলে তারা বলতে চাচ্ছেন, যেমন সুরঞ্জিত বাবু সেদিন বললেন, অবশ্য সুরঞ্জিত বাবুর কথায় দলের নীতি হবে কিনা আমি জানি না, তিনি বললেন যে সর্বদলীয় সরকার। তাহলে এখন আওয়ামী লীগ থেকে সর্বদলীয় সরকারে তারা গেছেন। কিন্তু আসল কথাটা কি, আপনি আমি একজন নাগরিক হিসেবে আমরা কি চাই, যে দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক। এটাই তো আমাদের উদ্দেশ্য। এটা আওয়ামী লীগ তার জিতলো না বিএনপি জিতলো সেটা পরবর্তী বিষয়। আমি একজন ভোটার হিসেবে আমি চাইবো আমি নিরাপদে ভোট দিতে পারবো, এবং আমি যে ভোটটি দেব সেটা কাউন্ট করা হবে, মানে আমি যাকে দেবো তার পক্ষে কাউন্ট করা হবে। তো সেটা করবার জন্যে যে পদ্ধতি দরকার সেই পদ্ধতিতে আমাদের যেতে হবে। তবে একটা কথা মনে রাখা দরকার, যে 94-এ কেন এই আন্দোলন হয়েছিল, কারণ বিএনপির প্রতি আওয়ামী লীগের আস্থা ছিল না, এই কারণেই হয়েছিল। এবং তার আগে মাগুরা নির্বাচন নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছিল, এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। তো আস্থা যদি না থেকে থাকে, তাহলে আজকে কি আমাদের রাজনৈতিক যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে কি এক দলের প্রতি আর এক দলের কোনো আস্থার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি? যেমন আমরা যদি ধরে নেই যে সরকারি দল বিরোধী দলের প্রতি কি আচরণ করেছে এখন পর্যন্ত, বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে। তাদের বিরুদ্ধে 1/11 সরকারের মামলা তো আছেই, আরো নতুন মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা নেত্রীদের অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে টর্চার করা হচ্ছে। এবং কিছুদিন আগে ওই যে একটা বাস পোড়ানো মামলা, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, এবং সেটা মহাসচিব সহ বড় বড় নেতা সকলের বিরুদ্ধে। এই যখন বাস্তব অবস্থা, সেই অবস্থায় একে অপরের প্রতি আস্থাশীল হওয়ার কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। সেই অবস্থায় আমি মনে করি যে নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে, আমার ব্যক্তিগত অভিমত, যে নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন দেশে সম্ভব নয়। 1, 2, এ ধরনের কোনো নির্বাচন এটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে ধন্যবাদ। একদমই সময় নেই। আপনার কথাতে মনে হলো যে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তার যদি আগামী নির্বাচনের সময় রেড ফোন থাকে তার কাছে, তাহলেও বিরোধী দল মেনে নেবে না, বিশেষ করে বিএনপি মেনে নেবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে কষ্ট করে এসেছিলেন। আপনার কথা শ্রোতাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাকে আবার ধন্যবাদ। সুযোগ পেলে আবার সবার উপরে দেশ এই অনুষ্ঠান আপনাকে নিয়ে আসব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মাহমুদুর রহমান আমাদের এখানে এসেছিলেন, তার অনেকগুলো কথা শুনলেন আপনারা। সব কথার সঙ্গে একমত না হলেও আমার মনে হয় বেশি কথার সঙ্গেই আমাদের শ্রোতারা, দেশবাসী একমত হবেন যে আমরা
খুব একটা ভালো অবস্থানে নেই। ব্যারিস্টার রফিকুল হক মায়ের মতো অন্তর নিয়ে, আসল পিতার সত্যিকারের পিতার মতো অন্তর নিয়ে তিনি বারবার বলে চলেছেন দুই দলের নেত্রী একত্র বসে এই রাজনৈতিক সমস্যাটাকে সমাধান করুক। আমি একটু আগে বলে এসেছি যে এটা অত সহজ নয়। উনি যে দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন দুই নেতা নেত্রীর সেই দিক থেকে একত্র হওয়া অত সহজ নয়, তাদের পিছনে অনেক জটিলতা আছে। আপনাদেরকে এই রোজার মধ্যে ধন্যবাদ জানাই। সবার উপরে দেশে শরিক হওয়ার জন্যে এই অনুষ্ঠান প্রতি শনিবার 11:15 প্রচারিত হয় এবং পুনঃপ্রচার হয় পরদিন সকাল 9:05। আশা করি আবার আগামী শনিবার আপনাদেরকে সহি সালামতে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।